আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম। আজকে আমাদের সাজেশনসের 14 নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব 126 নম্বর থেকে। বিগত ক্লাসে আমরা 125 পর্যন্ত সাজেশনস আলোচনা করেছিলাম। একটু ব্যাখ্যামূলকভাবে আমরা ক্লাসগুলো করব, যাতে করে আমরা মোটামুটি এই প্রশ্নের পাশাপাশি যদি কোনো প্রশ্ন আসে যাতে আমরা পরীক্ষায় পারি আর কি। 126 নম্বর প্রশ্নটিতে বলেছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি একটি কারেক্ট সেন্টেন্স। দেখো, এটা হচ্ছে একটা বিশ্লেষণমূলক প্রশ্ন, বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে আমাদেরকে চারটি অপশনের ভিতর কোন অপশনটি সঠিক সেটাকে বুঝতে হবে। তো দেখো, আমরা একটু খেয়াল করি কি আছে প্রথম অপশনটিতে। উই উইল নেভার সি দেম অ্যাগেন। অর্থ কি? আমরা তাকে আর কখনোই দেখব না। ভালো কথা। এখানে নেভার হচ্ছে অ্যাডভার্ব। আমাদের মূলত দেখতে পাচ্ছি চারটা বাক্যে নেভার রয়েছে, এবং নেভারটা মূলত কোথায় বসবে এটার উপর ভিত্তি করে কারেকশনটা দেওয়া হয়েছে। চারটি অপশন থেকে বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে নেভার কি? নেভার হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বের যে পজিশন, অ্যাডভার্ব বসে হচ্ছে আমাদের ভার্বের আগে, ভার্বের পূর্বে অ্যাডভার্বটা বসে। তো এই নেগেটিভ অ্যাডভার্ব, বিশেষ করে নেভার, এটা ভার্বের আগে বসবে। ভালো কথা। তাহলে এই নম্বরটাই কারেক্ট আনসার ধরা যায়। সি মানে দেখা, তাহলে নেভারটা তার পূর্বে বসেছে, মানে অ্যাডভার্বটা ভার্বের পূর্বে বসেছে। ঠিক আছে, আচ্ছা গেল। এটাই তাহলে মোটামুটি কারেক্ট আনসার বলা যায়। কেন বলা যায়? ওই যে নেভারটা সির বাম পাশে বসেছে। তাহলে বি সি ডি ভুল। কেন ভুল? আচ্ছা, এর বি নম্বর কেন ভুল সেটা ব্যাখ্যা দেওয়া দরকার। নেভার উই উইল সি দেম অ্যাগেন। দেখো, নেভার নেভার হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যের প্রথমে বসে সেটাকে ইনভার্সন বলা হয়। তো সেটা ভুল ব্যাপার, এটা এটা এখানে হয় নাই। তো নেভার বাক্যের প্রথমে বসে না, বসে সেটা ইনভার্সন, সেটা অন্য একটা সূত্র। গেল। এটা এখানে ইনভার্সন হলে আগে ভার্ব বসে, মানে আগে অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে। যেমন তোমরা নেগেটিভ ইনভার্সন পড়েছো, যেমন নো সুনার হ্যাড দ্য ডক্টর, মানে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড। দেখো, নো সুনার কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব। নো সুনার বাক্যের প্রথমে বসার কারণে আগে হ্যাড চলে আসছে, তারপর সাবজেক্ট চলে আসছে যে দ্য টিচার এন্টার্ড, তাই তো? নো সুনার হ্যাড বা নেভার, হ্যাঁ, বা তোমার কি বলে যে নাথিং, ফর নাথিং, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যের প্রথমে বসে তখন ইনভার্সন হয়, অর্থাৎ অক্সিলারি আগে বসে। তো সেটা এখানে দেখতে পাচ্ছি না, তো এটা ভুল। সি নম্বর কেন ভুল? উই উইল সি দেম, আমরা তাদেরকে দেখবো নেভার অ্যাগেন, তো এটা হয় নাই। সি কোথায় আর নেভার কোথায়? এটা ভুল। উই শাল সি নেভার দেম, তো এটা ভুল হয়ে গেছে। নেভারটা যদি সির বাম পাশে বসতো তাহলে কারেক্ট ছিল, তাহলে এটা এই কারণে ইনকারেক্ট হয়েছে। তাহলে আমার এ নম্বর বাক্যটা সঠিক হয়েছে, কারণ নেভারটা সির বাম পাশে বসেছে। উই শাল নেভার সি দেম অ্যাগেন, আমরা তাকে আর কখনোই দেখবো না। ক্লিয়ার? আচ্ছা গেল এটা। এরপর আসো 127 নম্বর প্রশ্ন। কি বলছে? চুজ দি রাইট অল্টারনেটিভ ইফ আই ওয়ার ইউ। আমি যদি তুমি হতাম, আই ড্যাশ দ্যাট ড্রেস, আমি ওই ড্রেসটা কিনতাম বা কিনতাম না। ভালো কথা। ইটস টু এক্সপেন্সিভ, এটা খুবই ব্যয়বহুল, তবে আমি তাহলে এই ড্রেসটা কিনতাম না। এটাকে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স তোমাদেরকে এর আগের ক্লাসে কিন্তু আমি পড়াইছিলাম। তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা মনে আছে কিনা আমি একটু দেখাই দেই। কয় নম্বর প্রশ্নের জন্য পড়ছিলাম? আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স, এই যে দেখো কন্ডিশনাল সেন্টেন্স 117 নম্বর সাজেশনে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়েছিলাম। তিনটি কন্ডিশন। ইফ এর পর যদি ভি1 থাকে ডান পাশে শ্যাল উইল ক্যান মে। ইফ এর পর যদি ভি2 থাকে ডান পাশে উড কুড শুড মাইট। তাহলে ভি2 থাকলে উড কুড শুড মাইট, তাহলে এই কন্ডিশনটাই মূলত আমাদের এখানে লাগবে। দেখো এখানে কি বলছে প্রশ্নটা, 100 কত নম্বর বললাম? 27 নম্বর, তাই তো? হ্যাঁ, 27 নম্বর। 127 নম্বরে কি বলছে যে ইফ আই ওয়ার, তাহলে ইফ এর পর ওয়ারটা হচ্ছে ভি2। যেহেতু ভি2, তো ডান পাশে তোমাকে বসাতে হবে, আমরা জানি যে ইফ এর দ্বিতীয় কন্ডিশনাল, যেটা যেটা আমরা একটু দেখালাম তোমাদের, ইফ এর পর যদি ভি2 থাকে ডান পাশে যে তোমাকে বসাতে হবে উড কুড শুড মাইট। আমি শুধু উড লিখলাম, বা কুডও হতে পারে, উড কুড বা শুড বা মাইট প্লাস ভি1, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশনাল। তো ইফ এর পর যদি ওয়ার যেহেতু রয়েছে, মানে ভি2 রয়েছে, ডান পাশে তোমাকে উড কুড শুড মাইট প্লাস ভি1 বসাতে হবে। দেখো তো কোথায় আছে অপশনটা? আমরা দেখতে পাচ্ছি সি নম্বরটায়, ডি নম্বরটা অপশনটা রয়েছে উড প্লাস ভি1, মানে উড নট প্লাস ভি1 আছে। সমস্যা নেই, উড তো আছে, তো নেগেটিভ ফরম্যাট হিসেবে এসেছে, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, তাহলে আই উড নট বাই দ্য ড্রেস, আমি ড্রেসটা কিনতাম না। ইটস টু এক্সপেন্সিভ,
ড্রেসটা খুবই ব্যয়বহুল। তাহলে আর তিনটে ভুল, কারণ আমাদের ইফের পর ভি টু থাকলে ডান পাশে উড, কুড, শুড, মাইট এর যে কোনো একটা বসে, তো এটার একটা আমাদের নেই এবিসি অপশনে, তাহলে ডি নম্বরই কারেক্ট অ্যান্সার। 128 নম্বর প্রশ্ন একটু ভাঙে গেছে, কি আছে প্রশ্নটা পড়ি আগে। কি বলছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উই ওয়াক টু হাঁটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়াক টু, সেভ করে রাখো, ওয়াক টু হেঁটে কোথাও যাওয়া, ওয়াক টু। আচ্ছা দেখো এখানে অপশন আমাদের টু আছে কোথায়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু আছে ডি নম্বরে, তাহলে এটা আনসার পেয়ে গেছি আমরা, ডি নম্বর। 129 নম্বর কি বলেছে, হোয়াট ডাজ দ্য ইডিয়মস এন্ড ফ্রেজ, এটা ইডিয়মস এন্ড ফ্রেজ বাগধারা, ইংরেজি বাগধারা মুখস্থ করতে হয়। প্রথমে কি বলেছে দেখো, হোয়াট ডাজ দ্য ফলোইং ইডিয়ম মিন, হি ওয়াজ অলওয়েজ পুলিং লেগ, পুল মানে টানা, পুল মানে কি টানা, মানে সে পাও ধরে টানতেছে, তো পাও ধরে টানা মানে মজা করা, মনে রাখো পাও ধরে টানা মানে কি, পা ধরে টানা মানে মজা করা। তাহলে হি ওয়াজ অলওয়েজ পুলিং লেগ, সে সবসময় পাও ধরে টানতেছিল, তো এখানে দেখো সে মজা করতেছিল, তার মানে সি নম্বরটা মজা করার ব্যাপারটা আছে, যে হি ওয়াজ অলওয়েজ ট্রাইং টু মেক ফান অফ মি, সে আমাকে নিয়ে খালি মজা করতো, মানে আমার পাও ধরে টানতো খালি, ব্যাপারটা এরকম। তো মনে রেখো এটা হচ্ছে ফ্রেজ, ইডিয়মস এন্ড ফ্রেজ বাগধারা। 130 কি বলেছে, 130 নম্বর প্রশ্নটির বলা হয়েছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব চেয়েছে। আচ্ছা ফাইন, আমরা একটু দেখি, একটু বিশ্লেষণ করে কি বসতে পারে। 130, আচ্ছা এখানে বোধহয় আমার টাইপিং এর একটু ভুল আছে, এটা বি হবে, বি, আচ্ছা বিজ্ঞান, আচ্ছা গেল। চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম অফ দ্য রেইন চিজড, চিজ মানে থামা, চিজ মানে কি থামা, মনে রেখো, তোমরা অনেকে এটা না জানতে পারো, চিজ মানে থামা, স্টপের সিনোনিম থামা। তো দি রেইন চিজড, তাহলে বৃষ্টি থেমে গেল, অ্যান্ড এবং দ্য বার্ডস পাখিরা ড্যাশ টু সিং, পাখিরা গান গাওয়া শুরু করলো, তো শুরু করলো মানে বিজ্ঞান মানে শুরু করা, বিজ্ঞান শুরু করেছিল। তো দেখো এটা বিজ্ঞান কেন হলো, এটা হচ্ছে চিস্ট ভি টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডান পাশে তো পাস্ট ইনডিফিনিট বসবে, বৃষ্টি থেমে গেছিল এবং পাখিরা গান গাওয়া শুরু করেছিল, তাহলে বিগিন এর পাস্ট টেন্স বিজ্ঞান, ডি নম্বর কারেক্ট আনসার। যদি আমি একটু টাইপিং এ ভুল করেছিলাম, আমি ও লিখছিলাম, এটা ই হবে আর কি, বিজ্ঞান। তাহলে এটা সহজ প্রশ্ন ছিল। তারপরে কি বলেছে 131 নম্বর প্রশ্নটি, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড, দেখো মানে ভুল বানানের শব্দ কোনটা, স্পেল মানে হচ্ছে মিসস্পেলড, ভুল বানান শব্দটা কোনটা, তো অকেশন ঠিক আছে, অকেশন মানে উপলক্ষ, এটা বানান ঠিক আছে, উপলক্ষ এটা ফাইন, এটা ওকে। প্রিভিলেজ মানে সুযোগ সুবিধা, এটাও ঠিক আছে। ইরিগেশন মানে হচ্ছে সেচ, এটাও ঠিক আছে। ক্যাটালগ এটা ভুল আছে, এটা বানান সঠিক বানানটা হচ্ছে সিএ ক্যাটা এলও জি, আচ্ছা ক্যাটালগ, এটা অবশ্য ক্যাটালগ কিন্তু সঠিক, এটা হচ্ছে আমেরিকান ইংলিশে, সরি এটা বোধহয় ব্রিটিশ ইংলিশে সঠিক, কিন্তু আমেরিকান ইংলিশ এটা সঠিক নয়, তো এটাই হচ্ছে আমাদের সঠিক, মানে আমাদের উত্তর হবে এটা, কিন্তু এইটা মানে ভুল বানান ক্যাটালগটা, যদি আমরা ক্যাটালগে ভাবে লিখি, কিন্তু ক্যাটালগ এটা সঠিক বানান নয়, তাই ডি নম্বর অ্যান্সার। এরপর আসো 32 কি বলছে, দ্য পেসিভ ফর্ম অফ দ্য স্টর্ম ড্যামেজড দ্য বানানা ট্রি, ঝড়টি বটগাছকে ক্ষতিগ্রস্ত করেছিল, সাবজেক্ট হচ্ছে তোমার ঝড়, ড্যামেজ হচ্ছে ভি টু, অবজেক্ট হচ্ছে দ্য বানানা ট্রি, তাহলে আমাদেরকে পেসিভ করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো, অবজেক্ট হচ্ছে দ্য বানানা ট্রি, তো বি নম্বরে আছে, বি নম্বর অবজেক্টকে সাবজেক্ট দ্য বানানা ট্রি, প্লাস অক্সিলারি ভার্ব, তাহলে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ বসাতে হবে, ওয়াজ বসালাম, প্লাস ভি থ্রি, ড্যামেজের ভি থ্রি ড্যামেজড, প্লাস বাই, প্লাস সাবজেক্টকে অবজেক্ট হচ্ছে দ্য স্টার্ম, তাহলে এটাই আমার কারেক্ট অ্যান্সার, আর কোনো অপশন পড়ারই দরকার নাই, কারণ আমাদেরকে পেসিভ করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট প্লাস হচ্ছে অ্যামিজার ওয়াজার, তো এখানে ওয়াজ বসালাম, পাস্ট ইনডিফিনিটের কারণে ড্যামেজের ভি থ্রি ড্যামেজড, আর প্রিপোজিশন বাই সাবজেক্টকে অবজেক্ট দ্য স্টার্ম। আশা করি তোমরা ভয়েসটা বুঝতে পেরেছো, তোমাদের ভয়েস তো অবশ্যই তোমাদের পারার কথা, অবশ্য তোমাদের চেঞ্জিং সেন্টেন্স
এসএসসি তেও ছিল, তো সেইখান থেকে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপর আসো কি বলেছে 133, এটা একটা ইডিয়মস এন্ড ফ্রেজ। বাগধারা বলেছে এট দ্য 11th আওয়ার, মানে শেষ মুহূর্তে। এট দ্য 11th আওয়ার মানে কি শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে। তাহলে এখানে আমাদেরকে বলতে হবে কোন এট দ্য লাস্ট টাইম, তো বি নম্বরে আছে এট দ্য লাস্ট টাইম। 34 কি বলেছে, দ্য এক্সামস আর ড্রয়িং নিয়ার। তো নিয়ার কোন প্রকার পার্টসিপেট স্পিচ, নিয়ারটা আন্ডারলাইন করা উচিত ছিল। তো নিয়ার কোন প্রকার পার্টসিপেট স্পিচ, দেখো নিয়ার মানে কোথায়, কাছে, কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা সেটাকে পাই হচ্ছে অ্যাডভার্ব। তো নিয়ার হচ্ছে একটা কি বলো অ্যাডভার্ব। ইংরেজি বাক্যে কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন, এই যদি প্রশ্নগুলো যে উত্তরটা পাই সেটাকে অ্যাডভার্ব বলা হয়। সো এক্সামিনেশন ইজ ড্রয়িং নিয়ার, পরীক্ষা কাছাকাছি আসছে, কোথায় আসছে, কাছাকাছি আসছে, তার জন্য এখানে নিয়ার অর্থে তোমাকে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। 135 কি বলেছে, আবারও প্যাসিভ, ভালো কথা। আগে সাবজেক্ট ধরি, হি মোডাল অক্সিলারি ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু একটা মোডাল, ভার্ব হচ্ছে ওপেন V1, অবজেক্ট হচ্ছে সোপ, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ইজ গোয়িং টু হচ্ছে মোডাল, আর ওপেন হচ্ছে V1, আর অবজেক্ট হচ্ছে সোপ। তোমাদেরকে মোডালকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা তোমাদেরকে জানাইছিলাম। সূত্রটা হচ্ছে কি বলো, তোমাদেরকে অবজেক্টকে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট প্লাস হচ্ছে মোডাল বি, মোডাল থাকলে মোডাল বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। তো আমাদের প্রথম কাজটা করি, অবজেক্টকে সাবজেক্ট করবো, অবজেক্টকে সাবজেক্ট করে আসো এসব, কোথায় আছে এসব, 2 নম্বরে এসব। তারপর হচ্ছে মোডাল বি, মোডালকে এখানে ইজ গোয়িং টু হচ্ছে মোডাল, তাহলে ইজ গোয়িং টু বি, মোডাল থাকলে মোডাল বি, ধরো ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, ইজ গোয়িং টু একটা মোডাল, তাহলে ইজ গোয়িং টু বি প্লাস V3, তাহলে V3 হচ্ছে ওপেনের V3 কি বলো ওপেন, প্লাস সূত্রের বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, হির অবজেক্টকে বলো হিম। খুবই সহজ ব্যাপার, সিম্পল ব্যাপার। আমি ভয়েসের জাস্ট অল্প কিছু সূত্র পড়াইছি তোমাদের অনলাইন ব্যাচে, সেখান থেকে জাস্ট ওই কটা পড়লেই তোমার ওখানে কমন বাঁধবে। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেই, যে কোনো ভর্তি পরীক্ষা ওটা কমন বাঁধে, ইভেন জব পর্যন্ত জাস্ট ওই অল্প কিছু সূত্র পড়লেই পরীক্ষা কমন বেঁধে যায়, 10টার মতন সূত্র পড়লেই যথেষ্ট। আচ্ছা, এরপর আমাদের এই পর্যন্ত মোটামুটি 35 পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে অনলাইন ব্যাচের কথা বারবার বলি, তোমাদের শেষ মুহূর্তে তোমরা যদি অনলাইন প্রাইভেট ব্যাচে ক্লাসগুলো করতে পারো, তোমরা যারা মিস করেছো কয়েকটা ক্লাস, কোনো সমস্যা নেই, ক্লাসগুলো রেকর্ডেড রয়েছে, মানে যেটা লাইভ হয়ে যায়, লাইভ তো অটোমেটিক রেকর্ডেড হয়ে যায়, সেটা তোমরা জানো। তো তোমাদের লেকচার শিট, তারপরে শর্ট সাজেশন প্লাস হচ্ছে রুলস ভিত্তিক ক্লাসগুলো করার জন্য আইটেম ওয়াইজ, তো সেটার জন্য তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। তো অনলাইন প্রাইভেট ব্যাচ সম্পর্কে তোমাদের কাছে একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু শেয়ার করতে চাই। তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও, তাহলে তোমাদের টপিক ওয়াইজ কোর্সটিকে কমপ্লিট করার সুযোগ রয়েছে। তো অনলাইন প্রাইভেট ব্যাচে তোমাদের যে ইগুলো রয়েছে, মানে তথ্যগুলো রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট ব্যাচে, ক্লাস হবে তোমার লাইভে স্মার্ট বোর্ড দ্বারা, এই যে স্মার্ট বোর্ডে যেভাবে ক্লাস নিচ্ছি সেভাবে লাইভে তোমাদের ক্লাস নেওয়া হবে। তোমাদের যে প্রশ্ন পাবো সেই প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। আর 3 নম্বর কথা হচ্ছে লাইভ শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তাই মিস হয়ে গেলে তোমার কোনো টেনশন নেই, তোমার যদি তোমার মতো করে তুমি পরবর্তীতে সেটা দেখে নিতে পারবে। চতুর্থ কথা হচ্ছে মোট লাইভ ক্লাস হবে 30টি, এবং এই 30টি লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ তোমার কোর্সটিকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু সময় অল্প। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংলিশ যে কোর্সটা তুমি যদি একটু খাটো, 30টা ক্লাসের মধ্যে যথেষ্ট। তবে 30টি লাইভ ক্লাস শুধু আমার সূত্র বা সাজেশনস এর উপর, তবে এর সাথে সাথে পরীক্ষা তো থাকবেই, তার মানে ক্লাস কিন্তু আরো বেশি হবে, মানে পরীক্ষা যদি তুমি ধরো পরীক্ষাগুলো হবে। 5 নম্বর কথা হচ্ছে আমি শুধু ইংরেজি পড়াই, আমি অন্য কোনো সাবজেক্ট পড়াই না। ষষ্ঠত কথা হচ্ছে আমাদের কোর্স ফি 300 টাকা, তোমরা 300 টাকায় 30টি ক্লাসের মধ্যেই তোমরা তোমাদের কোর্স কমপ্লিট করতে পারবে। সাথে তোমাদের পরীক্ষা তো আছেই, পরীক্ষার আগ পর্যন্ত আশা করি তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। আচ্ছা, তো সপ্তাহে আমরা 5 দিন ক্লাস করব, যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি সময়ে। প্রতিদিন রাত 9টায় আমরা ক্লাসগুলো করব। তো তোমরা যারা ভর্তি হতে চাও, ভর্তি কনফার্ম করতে কোর্স ফ্রি সেন্ড মানি করে আমাকে স্ক্রিনশট পাঠাতে পারো, অথবা লাস্ট ডিজিটটা বলতে পারো। আমাদের টাকা পাঠানোর নম্বর হচ্ছে, তোমার বিকাশ নম্বর তুমি দেখতে পাচ্ছ, বা নগদ নম্বর দেখতে পাচ্ছ, রকেট নম্বর দেখতে পাচ্ছ। তো তুমি ভর্তি হওয়ার আগে আমার সাথে একটু যোগাযোগ করে কনফার্ম করো, আবার টাকা পাঠিয়ে তোমরা দিয়ে মানে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই, আগে একটু আমার সাথে যোগাযোগ করো। তো যোগাযোগ করার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে SMS করো।
তারপরে আমি তোমাকে রিপ্লাই দেবো এবং তুমি তারপরে কনফার্ম হয়ে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে যদি দাও, তো তোমাকে আমি আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে এনরোল করে নিব। এই হচ্ছে আমাদের কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে আসা ছিলে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের প্রতি আন্তরিক অনুরোধ থাকবে, তোমরা প্লিজ এই ক্লাসটিকে একটু যদি লাইভ, মানে এই ক্লাসটিকে যদি একটু শেয়ার করে দাও, তাহলে কৃতজ্ঞ থাকবো। অনেকেই কানেক্টেড হতে পারবে এবং আমাদের ক্লাসগুলো আরো বেশি প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। আর যারা নতুন আছো, যারা ইউটিউব থেকে দেখছো, তাদেরকে বলবো তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকটাকে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেবো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের অনলাইন এই প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হতে চাও, তারা অতি সত্বর যোগাযোগ করো। তোমাদের ভালো হোক, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক এবং তোমরা তোমাদের প্রত্যাশিত সাবজেক্টে চান্স পাও, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।